नमस्कार जाना दरकार चैनेले आपनादेर स्वागत। आज के आमरा एक नतून टपिक निये आलोचना करब। आजकेर टपिक कृषक बंधु नतून प्रकल्प। এই প্রকল্প এখন দুয়ারে সরকার বিভিন্ন জায়গায় চলছে অথবা আপনার ব্লকের কৃষি দপ্তর বা কৃষি বিভাগের যে অফিসটি আছে সেই অফিসে যেও আপনি এই ফর্মটা ফিল আপ করতে পারেন। সঠিক ফর্ম ফিল আপ করুন এবং বছরে 4000 থেকে 10000 টাকা পর্যন্ত আপনি পেতে পারেন। 1 একরের নিচে যদি জমি থাকে আপনার তাহলে 4000 টাকা এবং 1 একর থেকে তার উপরে যাদের জমি আছে তাদের 10000 টাকা করে প্রতি বছর বছরে দুবার করে দেওয়া হয়। তাহলে চলুন সেই ফর্ম ফিল আপের সঙ্গে কী কী ডকুমেন্টস দিতে হবে এবং তার যে অনলাইন স্ট্যাটাস সেটাও আপনারা দেখে নিতে পারবেন এবং আমরা কৃষক বন্ধুর যে ওয়েবসাইটটি আছে সেখানেও আমরা নতুন নতুন কোনো কিছু যদি আপডেট থাকে সেটাও আমরা দেখে নিতে পারি। তাহলে আমরা প্রথমেই চলে যাব গুগলে যে আমরা কৃষক বন্ধুর যে কথাটা লিখে আমরা সার্চ করব এবং যে প্রথম পোর্টালটা বেরিয়ে আসবে বা ওয়েবসাইটটি বেরিয়ে আসবে সেখানে আমরা ক্লিক করে এই ইন্টারফেসটা কিন্তু আমরা পেয়ে যাব। এবার দেখুন এই কৃষক বন্ধু অবশ্যই কথাটি লেখা আছে এবং আপনি এটা অনলাইনের মারফত দেখে নিতে পারবেন এখানে কি কি লাগবে। কিন্তু এটা অনলাইনে জমা কখনোই হবে না। ফর্ম ফিল আপটা দুয়ারে সরকার থেকে ফর্ম নিয়ে আপনি ফিল আপ করে জমা দিতে পারেন অথবা কৃষি দপ্তর থেকে ফর্ম নিয়ে এসেও আপনি সেই কৃষি দপ্তরেও জমা করতে পারেন। তো এখন বিভিন্ন প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিভিন্ন আপনার পাড়ায় ক্লাবে দুয়ারে সরকার চলছে। সেই দুয়ারে সরকারে আপনারা সেই কৃষক বন্ধু ফর্ম নিয়ে ফর্ম জমা দিন এবং সঠিকভাবে পূরণ করে জমা দিন। তাহলে আমরা দেখে নেব আজকের যে ফর্ম সেই ফর্মটা কত সুন্দরভাবে আমরা সহজ পদ্ধতিতে ফিল আপ করে সেখানে জমা দিতে পারি। নির্ভুল ফর্ম জমা করুন তাহলে দেখবেন সঠিক সময়ে আপনার যে প্রাপ্য টাকা সেই প্রাপ্য টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু ঠিক সময় মতো চলে যাবে। তাহলেই আমরা যে কৃষক বন্ধুর যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটেই আমরা কিন্তু কৃষক বন্ধু সম্পর্কিত সেই যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে 1 2 3 4 5 6খানা আইকন আছে। 6খানা আইকনের প্রথম আইকন কৃষক বন্ধু সম্পর্কিত। তাহলে আমরা কৃষক বন্ধু সম্পর্কিত ক্লিক করে সেখানে চলে যাব। এই অ্যাবাউট কৃষক বন্ধু এই কৃষক বন্ধু সম্বন্ধে টোটালটাই কিন্তু ডিটেলসে ইংরেজিতে লেখা আছে। এখানে কবে কোথা থেকে কখন শুরু হয়েছিল সবটাই দেওয়া আছে এবং ডাইরেক্ট বেনিফিটস এখানে দেখুন দেওয়া আছে যে আপনি সরাসরি বেনিফিটটা আপনার কাল্টিভেশন জন্য আপনি 10000 টাকা পার অ্যানাম অ্যান্ড এ মিনিমাম 4000 পার অ্যানাম রিসিভেবল ইন 2 ইকুয়াল ইনস্টলমেন্ট। দুটো ইনস্টলমেন্টে কিন্তু আপনাকে খরিফ অ্যান্ড রবি সিজনে কিন্তু প্রত্যেক বছর দেবে এবং আপনি কিন্তু এখানে দেখুন লেখা আছে আন্ডার কৃষক বন্ধুর ডেথ বেনিফিট। এই ডেথ বেনিফিটটাও কিন্তু আপনি পেয়ে যেতে পারবেন। কম্পোনেন্ট অফ দ্য সেম স্কিম ইন কেস অফ ডেথ অফ ফার্মার বিটুইন দ্য এজ অফ 18 to 16 ইয়ার্স মানে 18 থেকে 60 বছরের মধ্যে যদি আপনি কৃষক হন সেই কৃষকের যদি কোনো রকম মৃত্যু ঘটে তাহলে দ্য স্টেট গভর্নমেন্ট প্রোভাইডস ওয়ান টাইম লামসাম গ্র্যান্ট অফ রুপিস 2 lakhs মানে 2 লক্ষ টাকা আপনার ফ্যামিলির যে মেম্বার তাদের খাতে কিন্তু তুলে দেবে। ডিক্রিজ টু এনশিওর সোশ্যাল সিকিউরিটি টু দ্য ব্রেভড ফ্যামিলির জন্য কিন্তু তাহলে দেওয়া হচ্ছে। তাহলে এই সুবিধা থেকেও কিন্তু আমরা যদি নথিভুক্ত না করে থাকি তাহলে কিন্তু এই সুযোগ থেকেও বঞ্চিত হব। তাহলে আদার্স বেনিফিট কি আছে? ফার্মার রেজিস্টার্ড কৃষক বন্ধু স্কিম গেট প্রেফারেন্স ইন দ্য স্টেট গভর্নমেন্টস প্যাডি প্রকিউরমেন্ট স্কিম ইমপ্লিমেন্ট বাই দ্য ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট আরও অন্যান্য কিছু আছে। তাহলে এখন আপনি রেজিস্ট্রেশন অ্যান্ড আদার ইনফরমেশন অ্যাবাউট দ্য স্কিম এই স্কিমের যদি আপনি অন্যান্য ইনফরমেশন নিতে চান তাহলে বলেছে দ্য ফার্মার্স মে কন্ট্যাক্ট দ্য অফিস অফ দ্য অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার অফ হিজ/হার ব্লক নিজস্ব ব্লকে
যে ADA মানে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার প্রত্যেকটা ব্লকেই একজন করে থাকে এবং তার অফিস আছে। কৃষি দপ্তর বলে প্রত্যেকটা ব্লকেই আছে, আপনারা সবাই জানেন। তো সেখানে যোগাযোগ করতে বলছে। তাহলে আমরা এবার চলে যাব পরবর্তীতে নথিভুক্ত কৃষকের তথ্য, কৃষি বিভাগ এবং আদেশ স্মারকলিপি এবং বিজ্ঞপ্তি। আমরা আদেশ স্মারকলিপি এবং বিজ্ঞপ্তিতে চলে যাব। সেখানে দেখুন অনেক কয়েকটি PDF আকারে দেওয়া আছে এবং টোটালটাই কিন্তু সমস্ত ফর্ম ফিল আপ বা সবটাই কিন্তু দেওয়া আছে। এইবার আমরা কিন্তু একটা ফর্মে চলে যাব, যে ফর্মটা কিন্তু আমরা দেখে নেব যে কিভাবে সেই ফর্মটা আমাদের এসেছে। এই দেখুন, এই ফর্মটা কিন্তু আপনি কৃষি দপ্তর বা কৃষি বিভাগ থেকেও পেতে পারেন বা দুয়ারে সরকার আপনি বাড়ির কাছে সেখানেও কিন্তু আপনি পেতে পারেন। তাহলে আপনি এই যে ফর্ম, সেই ফর্মে আপনি সুন্দর করে কিন্তু লিখতে হবে। দেখুন প্রত্যেকটাই লেখা আছে নাম বড় হাতের ইংরেজিতে, বড় হাতের ইংরেজিতে মানে ক্যাপিটাল লেটার্সে কিন্তু আপনি প্রথমেই লিখতে হবে, এবং নাম পর্চা অনুযায়ী বাংলায়ও আপনি কিন্তু এখানে লিখবেন। পর্চা, আপনার যে পর্চা বা খতিয়ানতে যে নাম আছে সেই খতিয়ান অনুযায়ী কিন্তু আপনি আপনার নামটা লিখবেন, এবং স্টাম্প সাইজের ছবি আপনি কিন্তু এখানে লাগাতে হবে এই ফর্মের সঙ্গে। এবার দেখুন বাসস্থানের ঠিকানা, গ্রাম আছে, গ্রাম পঞ্চায়েত আছে, পোস্ট অফিস আছে, ব্লক, থানা, জেলা এবং পিন নাম্বার, এবং পিতা / স্বামীর নাম। এই ফর্মে যে যে কলামগুলো আছে সেই কলামগুলো কিন্তু আস্তে আস্তে ফিল আপ করতে হবে। তারপরে দেখুন জন্ম তারিখ আছে, আপনার আধার কার্ড বা ভোটার কার্ড বা জন্ম সার্টিফিকেটে যে জন্মের তারিখ আছে সেই জন্মের তারিখ দেবেন আপনি। বয়স দেবেন 1/1/2022 তারিখে বা 1/1/2025, এই সময়টা চলছে 1/1/2025-এ আপনার কত বয়স সেই বয়সটা আপনি হিসাব করে বের করে দেবেন। আপনি লিঙ্গ পুরুষ না মহিলা বা অন্যান্য সবটাই কিন্তু ফর্ম ফিল আপে দেওয়া আছে। এবং শ্রেণী সাধারণ আছে, তপশিলি জাতি আছে, তপশিলি উপজাতি আছে, অনগ্রসর শ্রেণী আছে। কৃষকের ধরুন মালিক আছে, বর্গাদার আছে, পাট্টাদার আছে। তাহলে আপনি কিন্তু এখানেই দেখে নিতে পারছেন যে 3 ধরনের কৃষক তারা কিন্তু এই যে কৃষি প্রকল্প বা কৃষক বন্ধু সেই প্রকল্পের আওতাভুক্ত হতে পারবেন। সুতরাং আপনারা কিন্তু দেখেই নিতে পারছেন, ফর্মে কিন্তু ডিটেলসেই দেওয়া আছে। দেখুন কৃষকের ধরন মালিক, বর্গাদার, পাট্টাদার, এই 3 জনই কিন্তু পাওয়ার ক্ষেত্রে উপযুক্ত। এইবার দেওয়া হবে মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার ব্যাংকের সঙ্গে যে বই আছে, ব্যাংকের বইয়ের সঙ্গে কিন্তু যে মোবাইল নাম্বার আপডেট আছে সেই নাম্বারটাই সবসময় দেওয়ার চেষ্টা করবেন। এবং পাশাপাশি কিন্তু বিকল্প মোবাইল নাম্বারটাও কিন্তু দিতে হবে এখানে। তাহলে আমরা বিকল্প মোবাইল নাম্বারও কিন্তু এখানে দিয়ে দেব। এরপরে আসবে আধার কার্ড নম্বর আবশ্যিক হচ্ছে মানে মাস্ট, আপনার আধার কার্ড থাকতেই হবে, এবং ভোটার কার্ড এপিক, আপনার যে ভোটার কার্ড সেই ভোটার কার্ডের নাম্বার এবং আধার কার্ডের নাম্বার আপনি এখানে কিন্তু দিয়ে দিতে হবে, এবং তারপরে ভোটার কার্ডের নাম্বার কিন্তু অবশ্যই দিতে হবে। এবং কি কি ডকুমেন্টস লাগবে আমি পরে আলোচনা করছি। এইবার দেখুন খয়ে আছে কৃষি জমির তথ্য, ক্রমিক নং, জেলা আছে, ব্লক আছে, মৌজা আছে, জেল নাম্বার আছে মানে জুরিডিকশন নাম্বার, তারপরে খতিয়ান নাম্বার আছে, আপনার যে খতিয়ান নাম্বার আছে সেই খতিয়ান নাম্বার, চাষযোগ্য জমির পরিমাণ একরে দেবেন, যদি শতক হয় শতক লিখে দেবেন, একরের নিচে যদি কম হয় সেটাকে ডেসিমেল আকারে করে নিয়ে দেবেন। এই রকম করে যদি দুটো জায়গায় থাকে, দুটো মৌজায় থাকে, সেইভাবে আলাদাভাবে দুটো খতিয়ান থাকে সেইভাবে দেবেন, এবং মোট চাষযোগ্য জমির পরিমাণ একরে একসঙ্গে একত্রে করে দেওয়ার চেষ্টা করবেন। কারণ অনেক সময় যদি অল্প অল্প জমি থাকে, সেটা 2-3টে যদি বিভিন্ন জায়গায় থাকে, তাহলে একসঙ্গে করে দিলে তার যে ডকুমেন্ট সেটা জমা দিলে আপনি তাহলে 1 একরের উপরে হতে গেলে আপনি কিন্তু সেই 10,000 টাকা পাওয়ার অধিকারী হবেন। এইবার গ নম্বর আসছে ব্যাংকের তথ্য। আমরা ব্যাংকের তথ্য অনুযায়ী ব্যাংকের অ্যাকাউন্ট অনুযায়ী নাম, তারপরে দেবেন ব্যাংকের
নাম্বার, আইএফসি কোড, ব্যাংকের যে বই আছে আপনার সেই বইয়ের প্রথম পেজেই আপনি আইএফসি নাম্বার পেয়ে যাবেন এবং অ্যাকাউন্ট নাম্বার, সেই অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন এবং যে ব্যাংকে আপনার বই আছে সেই ব্যাংকের নাম সেটা আপনি দেবেন এবং কোন ব্রাঞ্চে সেই ব্রাঞ্চের নামটাও কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তারপরে দেখুন অ্যাকাউন্টের ধরন, অ্যাকাউন্টে ধরুন আছে সেভিংস, হচ্ছে কারেন্ট আছে এবং ব্যাংকের সঙ্গে সংযুক্ত নথি, ব্যাংকের পাসবই ফটোসহ বা বাতিল চেক। আপনি যদি ব্যাংকের পাসবইয়ের জেরক্স না দিতে পারেন তাহলে বাতিল চেক আপনার মানে একটা ক্যান্সেল চেক আপনাকে দিতে হবে। তারপরে দেখুন নমিনি, ঘ নাম্বার আছে নমিনি, মনোনীত ব্যক্তির তথ্য। তাহলে আমরা নমিনির নাম, আপনার যে নমিনির নাম সেই নমিনির নাম আপনি সেখানে দেবেন এবং নমিনির সঙ্গে আপনার কি সম্পর্ক সেই সম্পর্ক দেবেন, পাশাপাশি নমিনির পিতা বা স্বামীর নামটাও দিয়ে দেবেন এখানে। তারপরে নমিনির জন্ম তারিখ আছে এবং তার বয়স 2025 সালে কত সেটা। নমিনির যদি বয়স কম হয় 18 নিচে তাহলে নমিনির অভিভাবকের নাম দেবেন। এখানে দেখুন লেখা আছে নমিনির বয়স 18 বছরের নিচে হলে তাহলেই অভিভাবকের নাম দেবেন, আদারওয়াইজ এখানে কোনো নাম দেওয়ার দরকার নেই। তারপরে দেখুন একটা ডিক্লারেশন মানে অঙ্গীকার, আমি এত দ্বারা অঙ্গীকার করছি যে আমি অন্য কোনো জায়গায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে নথিভুক্তকরণের জন্য আবেদন করিনি। উপরোক্ত কৃষি জমি আমি এত থেকে উত্তরাধিকার ক্রয় বা আপনি যে সালের থেকে কিনেছেন বা যে সালের থেকে আপনি উত্তরাধিকারী সূত্রে পাওয়া বা দান বা উপহার সূত্রে যে মূলে আপনি পেয়েছেন জমিটি সেই মূলে আপনি দিয়ে দেবেন এখানে সেই সাল থেকে সেই কথাটা লিখে বিশদে বিবরণ সূত্রে পেয়েছি তার বিবরণ যদি থাকে কেবি আইডি, ভোটার কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার সবটাই কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন। এবং তারপরে দেখুন লেখা আছে যে উপরোক্ত সমস্ত বিবরণ ও তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য। তারপরেই দেখুন আছে তারিখ এবং আবেদন করে স্বাক্ষর বা টিপসই। আপনি যদি সই করতে পারেন সই করবেন, টিপসই হলে তাহলে কারোর সামনে মানে সেখানে আপনি আধিকারিকদের সামনে সই করে সেখানে এলটিআই বলে সেখানে সিগনেচার করে দিতে হবে। এইবার দেখুন তারপরেই আছে প্রাপ্তি স্বীকার মানে অ্যাকনলেজমেন্ট। এই অ্যাকনলেজমেন্টটা কেটে আপনাকে তারা দিয়ে দেবে। এই আবেদনপত্র নাম্বার, অফিস ব্যবহার, এটা অফিস ব্যবহার করবে, আপনি ব্যবহার করবেন না। আবেদনকারীর নাম তারাই লিখে দেবে, স্বীকৃত আইডি নাম্বার তারাই লিখে দেবেন। আবেদনপত্র গ্রহণকারীর স্বাক্ষর, আপনার যে আবেদনটি সেই আবেদনটি কে গ্রহণ করলো তিনি তার স্বাক্ষর দিয়ে এটা আপনাকে প্রাপ্তি স্বীকার মানে অ্যাকনলেজমেন্ট কপি আপনাকে দিয়ে দেবেন। এখানে লেখা আছে দেখুন পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ এবং কবে আপনাকে নিচে সেই তারিখটাও কিন্তু আপনাকে দিয়ে দেবে। এইবার আসলো হচ্ছে ধরুন যে কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদন করার জন্য স্বঘোষণাপত্র। এখানে দেখুন আমি তারপরে ড্যাশ বড় হাতে ইংরাজিতে হরফে লিখতে হবে মানে ক্যাপিটাল লেটারে আপনাকে আপনার নামটা লিখতে হবে। তারপরে পিতা বা স্বামীর নাম লিখবেন, তারপরে গ্রামের নাম লিখবেন, তারপরে গ্রাম পঞ্চায়েত বা পৌর এলাকা হলে পৌর এলাকায় লিখবেন এবং ব্লক কোন ব্লকে আপনি আছেন, তারপরে থানা আছে, তারপরে জেলা, এই সব কয়েকটি ফিল আপ করে তারপরে অঙ্গীকার আবারও একখানা যে এত দ্বারা ঘোষণা করছি যে আমি মালিক, নথিভুক্ত রায়তির ওয়ারিশগণ, নথিভুক্ত বর্গাদার ভাগচাষী ওয়ারিশগণ হিসাবে এত একর চাষযোগ্য জমি চাষ করি, যেটি প্রযোজ্য সেটিতে টিক চিহ্ন দিন, যার বিবরণ নিচে দেওয়া হলো। এই যে দেখুন ক্রমিক সংখ্যা, ব্লক, মৌজা, জেল নাম্বার, খতিয়ান নাম্বার, দাগ নম্বর, চাষযোগ্য জমির পরিমাণ। তারপরেও দেখুন একটা আবারও এই ডিক্লারেশন আছে, আমি এত দ্বারা উল্লিখিত তথ্য অনুযায়ী কৃষক বন্ধু নতুন প্রকল্পে সহায়তা পাওয়ার জন্য আবেদন করছি। আমার উল্লিখিত দাবির সমর্থনে নিম্নলিখিত নথিগুলো জমা দিচ্ছি, যেটি বা যেগুলি প্রযোজ্য সেখানে টিক চিহ্ন দিন। পর্চায় নথিভুক্ত নামের ব্যক্তির নাম, নাম এবং রায়তের সঙ্গে সম্পর্ক, বর্গা রেকর্ডে নথিভুক্ত ব্যক্তির নাম, বর্গাদার খতিয়ান নং, নিবৃন্দকৃত দলিল নম্বর মানে দলিল যে নাম্বার হয়েছে আপনার ডিড নাম্বার সেইটা,
এবার দলিলের প্রতিলিপি চেইন ডিড সহকারে আপনি কিন্তু দেবেন, এখানে পরিষ্কার দিয়েছে। আচ্ছা, তারপরে মিউটেশন সার্টিফিকেটের জন্য আবেদনপত্র রসিদ, কৃষি জমির পাট্টা, বন বিভাগের পাট্টা যদি আপনি পেয়ে থাকেন বা অন্যান্য নথি যদি থাকে আপনার, তাহলে কিন্তু আপনি এই ফর্মটা ফিল আপ করবেন। তারপরেও একটা কিন্তু ডিক্লারেশন কিন্তু আমরা এখানে আবারও একটা দেখতে পাচ্ছি। আমি এত দ্বারা ঘোষণা করছি যে উপরে উল্লিখিত তথ্যসমূহ আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য। যদি কোনো সময় কোনো তথ্যের অমিল পাওয়া যায় তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাকে না জানিয়েই নিজে থেকেই কৃষক বন্ধু নতুন প্রকল্পের সহায়তা বাতিল করে দিতে পারবেন। সেক্ষেত্রে আমি যদি কোনো সহায়তা পেয়ে থাকি সেই পরিমাণ অর্থ ফেরত দিতে বাধ্য থাকিব। যদি সেই অর্থ ফেরত না দিতে পারি সেক্ষেত্রে বেঙ্গল পিডিআর আইন 1913 অনুযায়ী অথবা বিবেচনা মতো যে আইন প্রযোজ্য হবে সেই মোতাবেক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। এই ডিক্লারেশনটা করে আপনাকে স্থান, তারিখ এবং আবেদনকারীর স্বাক্ষর এবং চালু মোবাইল নাম্বার সমেত কিন্তু আপনাকে জমা দিতে হবে। এবার দেখুন অ্যানেক্সার বি। অ্যানেক্সার বিতে আপনাকে এনরোলমেন্ট, ডিএস এনরোলমেন্ট আপনাকে কিন্তু চেকলিস্ট করার পর যে যে জমা দিয়েছেন সেই যুক্তিগুলো দেখে নিন। এবার উল্লিখিত টিক যুক্তিগুলো দুয়ারে সরকার শিবিরে অতি সত্বর জমা দিন। দেখুন এই যে কৃষক বন্ধু নকল প্রকল্পের জন্য ভোটার কার্ড অবশ্যই থাকতে হবে এবং তার জেরক্স নিজে সাইন করে দেবেন বা নিজে স্বপ্রত্যয়িত সাইন, আধার কার্ড, ব্যাংকের পাসবুকের প্রথম পাতা বা বাতিল চেক, ব্যাংকের অ্যাকাউন্টের সাথে সংযুক্ত মোবাইল ফোন নাম্বার, চাষযোগ্য জমির নথি হিসাবে সাম্প্রতিক পর্চা, বর্গা নিবন্ধনের নথি, পাট্টা বা বন বিভাগের পাট্টার নথি, নিজের নামে জমি না থাকলে স্বঘোষণাপত্র এবং চাষযোগ্য জমির নথি, পঞ্চায়েত প্রধানের দেওয়া ওয়ারিশগণ সার্টিফিকেট। এবার কৃষক বন্ধু মৃত্যুজনিত সহায়তা প্রকল্পের জন্য যদি মৃত্যু ঘটে তাহলে মৃত্যুর শংসাপত্র, সেক্ষেত্রে 2 লাখ টাকা এককালীন। মৃত কৃষক ও নথিভুক্ত ভাগ চাষী সচিত্র পরিচয়ের প্রত্যয়িত প্রতিলিপি, ভোটার কার্ড, আধার কার্ড, যোগ্য দাবিদারগণ শংসাপত্র, মৃত কৃষকের নামে জমির নথি, এইগুলো কিন্তু প্রত্যেকটা টিক গ্রহণ করে আপনাকে কিন্তু এই আবেদনপত্র গ্রহণকারীর স্বাক্ষর যে নেবে সে কিন্তু স্বাক্ষর করে নিয়ে নেবে, এটা দুয়ারে সরকারে। তাহলে আপনাকে কিন্তু যে যে জিনিসগুলো দিতে হবে সেটা মাথায় রেখে আপনি নিয়ে যাবেন। ভোটার কার্ড নিয়ে যাবেন, আধার কার্ড নিয়ে যাবেন, ব্যাংকের পাসবুক প্রথম পাতা জেরক্স করে নিয়ে যাবেন, ব্যাংকের অ্যাকাউন্টের সাথে সংযুক্ত মোবাইল ফোন নাম্বারটি নিয়ে যাবেন, চাষযোগ্য জমির নথি হিসাবে পর্চা বা খতিয়ান বা বর্গার নিবন্ধীকরণ নথি, পাট্টা বা বন বিভাগের পাট্টার নথি, বা নিজের নামে যদি জমি না থাকে তাহলে স্বঘোষণাপত্রটি ফিল আপ করবেন এবং চাষযোগ্য জমি যে আপনি চাষ করে খাচ্ছেন তার একটা নথি আপনি কিন্তু দেবেন। এবং পঞ্চায়েতের প্রধানের দেওয়া যদি ওয়ারিশ সার্টিফিকেট, আপনি যদি ওয়ারিশ হয়ে থাকেন ওয়ারিশ সার্টিফিকেটটাও কিন্তু আপনাকে পঞ্চায়েত প্রধানের কাছ থেকে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে যাদের নামেই আছে তাদের ওয়ারিশ সার্টিফিকেট কিন্তু নিয়ে যেতে হবে না। তাহলে সুতরাং যে যে জিনিসগুলো আপনি দুয়ারে সরকারে নিয়ে যাবেন সঙ্গে, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মাথায় রেখে নিয়ে যাবেন, তাতে করে আপনার ভুল হওয়ার জায়গাটা খুব কম এবং সঠিকভাবে ফর্ম ফিল আপ করে আপনি জমা দিন। ফর্ম ফিল আপ করে জমা দিলেই অবশ্যই আপনার যে প্রাপ্য টাকা সেই প্রাপ্য টাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে কৃষি বিভাগ সেই কৃষি বিভাগ আপনার সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু পাঠিয়ে দেবে এবং সেখান থেকে কিন্তু আপনি তুলে আপনার যে রবি শস্য সেই রবি শস্য বা খরিফ দুটি কিন্তু দেবে, সেখানে আপনারা খরচ করতে পারবেন এবং সেটা কিন্তু পশ্চিমবঙ্গ পুরোপুরি রাজ্য সরকার এই খরচ বহন করছে। এবং আপনি কিন্তু ফর্ম ফিল আপটা সঠিক নিয়ম অনুযায়ী ব্যবহার করবেন। স্ট্যাম্প সাইজ ফটো, আর একটি বড় কথা স্ট্যাম্প সাইজ ফটোটা কিন্তু অবশ্যই একটা ছবি তুলে নিয়ে আপনি নিয়ে যাবেন সঙ্গে করে। এবং যে ফর্মটি আপনি কৃষি বিভাগ অথবা দুয়ারে সরকারের থেকে আপনি পাবেন সেই দুয়ারে সরকারে সঠিক পদ্ধতিতে আপনি ফর্ম ফিল আপ করে জমা দিন। অবশ্যই আপনার যে প্রাপ্য কৃষক বন্ধুর যে টাকা সেই টাকা আপনার অ্যাকাউন্টে সঠিক সময়ে সঠিকভাবে। তাহলে আমরা সব কিছু জমা দেওয়ার পর আমাদের দেখে নিতে হবে যে অ্যাকনলেজমেন্ট কপি আমরা পেলাম
বা আপনারা যে অ্যাকনোলেজমেন্ট কপি পেলেন সেই অ্যাকনোলেজমেন্ট কপি বা আধার নাম্বার বা ভোটার আইডি নাম্বার বা মোবাইল নাম্বার যে তথ্যগুলো আপনারা জমা দিয়েছেন কৃষি বিভাগ বা দুয়ারে সরকারে সেই নম্বরগুলো মধ্যে আপনি পরে স্ট্যাটাসটা কিন্তু আপনি জেনে নিতে পারবেন এইভাবে যে আপনার কৃষক বন্ধু প্রকল্পটা চালু হলো কিনা বা ঠিকঠাকভাবে হলো কিনা। তার জন্য এখানে চলে আসুন যে নথিভুক্ত কৃষকের তথ্য, দ্বিতীয় যে অপশান আছে সেই দ্বিতীয় অপশানের মধ্যে নথিভুক্ত কৃষকের তথ্য। এখানে দেখুন কৃষক বন্ধু, এখানে দেখুন লেখা আছে সিলেক্ট অপশান, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, কেবি আইডি কোনো দরকার নেই, মোবাইল নাম্বার এবং অ্যাকনলেজমেন্ট নাম্বার। এই অ্যাকনলেজমেন্ট নাম্বার আপনারা পাবেন, পাশাপাশি ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক নাম্বার, এই 1, 2, 3 এবং অ্যাকনলেজমেন্ট নাম্বার এবং 4, এই 4টি বা 5টি অপশান আপনার থাকছে। যে কোনো একটা অপশান চুজ করে তার নাম্বারটা আপনি এখানে দিয়ে দিন। আপনি যদি আধার কার্ড দিন তাহলে আধার কার্ডের নাম্বারটা এখানে দেবেন। পাশাপাশি এখানে যে আই অ্যাম রিবুট, এই রিবুট আপনি দিয়ে দেবেন। রিবুট দিয়ে দিলেই আপনার কিন্তু এখানে একটা গোল ভাবে ঘোরার পর তারপর আপনি সার্চ বাটনে ক্লিক করুন। সার্চ বাটনে ক্লিক করলেই আপনারা দেখে নেবেন যে আপনার স্ট্যাটাসটা কতদূর কী হয়েছে বা হয়ে গেছে কিনা, বা ট্রানজ্যাকশান কমপ্লিট বা ট্রানজ্যাকশান আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিনা, সবটাই কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। সুতরাং অনলাইনে এই জিনিসটা কিন্তু আপাতত দেখা যাচ্ছে। আপনি কৃষি বিভাগ অফিসে বা দুয়ারে সরকারে ফর্ম জমা দেওয়ার পর আপনি কিন্তু দেখে নিতে পারবেন আপনারটা হলো কি হলো না বা কী স্ট্যাটাস, সবটাই কিন্তু এইভাবে দেখা যাচ্ছে।